এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য গোরস্থান গল্পের চতুর্থ পর্ব নিয়ে চলে এলাম। আশা করি পূর্ববর্তী পর্বগুলোর মতো এই পর্বেও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। জাহিদ বাসর ঘরের দরজা খুলে ভিতরে ঢুকতেই নাকে ভেসে আসলো মায়ার শরীর পচা সেই ভয়ঙ্কর গন্ধ। ভয়ে আটকে উঠল জাহিদ। শরীরের সমস্ত শক্তি যেন গায়েব হয়ে গেল। জাহিদের কলেজাটা শুকিয়ে গেছে। শুধু কানে একটা কথাই ভাসছে, মায়া আবার ফিরে এসেছে, মায়া আবার ফিরে এসেছে। মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল জাহিদ। আয়শা খাটে বসে জাহিদের জন্য অপেক্ষা করছিল। জাহিদের এভাবে পড়ে যাওয়া দেখে আয়শা দৌড়ে আসলো এবং জাহিদকে ডাকতে শুরু করলো। জাহিদ উঠছে না দেখে বাধ্য হয়ে চিৎকার দিল আয়শা। বাড়ির সবাই চিৎকার শুনে দৌড়ে এলো। এসে দেখে জাহিদ মাটিতে পড়ে রয়েছে। সবাই মিলে জাহিদকে তুলে বিছানায় নিল। এরপর আরিফ সাহেব জাহিদের মুখে পানি ছিটিয়ে দিলেন। জাহিদ জ্ঞান ফিরে পেয়ে প্রথমেই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আমি কোথায়? তুই তো রুমেই আছিস, এইবার বল অজ্ঞান হলি কেন? রেহানা বেগম বলল, নাকে একটা ভয়ঙ্কর গন্ধ ভেসে আসছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। জাহিদের কথা বাড়ির সবাই হেসেই উড়িয়ে দিল। শুধুমাত্র আয়েশা একটু অবাক হয়ে তাকিয়েছিল জাহিদের দিকে। সবাই রুম থেকে চলে যাওয়ার পর আয়েশা জাহিদকে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? মায়া ফিরে এসেছে। ও আমাকে মারতে চায়। যাকে তুমি নিজের হাতে খুন করেছ সে ফিরে আসবে কিভাবে? জাহিদ চমকে উঠল। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তুই কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি সেদিন মায়াকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছিলে, আমি দেখেছি। জাহিদ অদ্ভুতভাবে তাকিয়ে আছে আয়শার দিকে, কিছুই বলতে পারছে না। আয়শা আবার বলতে শুরু করলো, আমি সেদিন ছাদে যাচ্ছিলাম তোমাদের ডাকতে, তখনই আমি দেখেছি তুমি মায়াকে ধাক্কা মেরেছ। কিন্তু আমি কাউকে কিছু বলিনি, কারণ আমিও তোমাকে ভালোবাসি। হয়তো কোনোদিন বলিনি, কিন্তু মনে মনে আমি তোমাকেই চাইতাম। আর আমি জানতাম তুমি আমাকে পাওয়ার জন্যই মায়াকে মেরেছ। তোর এইসব বলা উচিত হয়নি আয়শা। তুই যখন সব জানিস তোর চুপ থাকা উচিত ছিল। এখন তুইও বাঁচতে পারবি না। কে মারবে আমাকে? মায়া? হ্যাঁ, মায়া তোকে মেরে ফেলবে। মায়া তোকে আমাকে কাউকেই বাঁচতে দিবে না। সেদিন গোরস্থানে আমি একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু এইবার মনে হয় আর বাঁচতে পারবো না। আমি তোমার মতো এসব আত্মা ফাত্তায় বিশ্বাস করি না। হুজুর বলেছে ও আত্মা না, ও একটা জিন। সে যাই হোক, এখন এসব ভেবে কোনো লাভ নেই। তার চেয়ে বরং আজকের রাতটা আমরা উদযাপন করি। হঠাৎ মাঝরাতে হুজুরের ডাক শুনে ঘুম ভাঙল জাহিদের। জাহিদ চমকে উঠল। হুজুর, আপনি? তোকে বলেছিলাম না এই সব কথা কাউকে বলবি না, কিন্তু তুই সব বলে দিলি। তোর বউকে সব বলে দিলি। এবার তোদেরকে কে বাঁচাবে? তোরা সবাই মারা যাবি, তোরা সবাই মারা যাবি বলে অদৃশ্য হয়ে গেল হুজুর। জাহিদ ঘুম থেকে লাফ দিয়ে উঠল। এইসব কি স্বপ্ন দেখলাম? হুজুর কি বলে গেল? মায়া এবার আমাদের দুজনকেই মেরে ফেলবে? ভাবতে জাহিদের আত্মা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। জাহিদ গায়ে ঠান্ডা বাতাসের অনুভব পেয়ে ভালোভাবে তাকিয়ে দেখে সে রুমে নেই। সে পড়ে আছে ভয়ঙ্কর সেই গোরস্থানে। চারপাশ অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কোনো সারা শব্দ নেই। এই নিস্তব্ধতায় জাহিদের গা শিউরে উঠল। চারিদিকে বয়ে চলেছে হিম শীতল করা ঠান্ডা হাওয়া। জাহিদ এবার ভয়ে কাঁপতে শুরু করলো। আজকে কে বাঁচাবে জাহিদকে, সেইটাই ভাবতে লাগলো। মুহূর্তের মধ্যেই জাহিদের নাকে ভেসে আসলো শরীর পচা ভয়ঙ্কর সেই গন্ধটা ধীরে ধীরে এতটাই তীব্র হয়ে আসছে যে গন্ধে পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসার উপক্রম। জাহিদ কি করবে ভেবে পাচ্ছে না।
দৌড়ে পালাবে নাকি দাঁড়িয়ে থাকবে? আর দৌড়ে পালাতে চাইলেই কি মায়া কি তাকে পালাতে দিবে? নিস্তব্ধ এই গুরুস্থানে দাঁড়িয়ে কাঁপছে জাহিদ, আর গন্ধটা শুধু বেড়েই চলেছে। হঠাৎ জাহিদের মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। জাহিদ পেছনে ঘোরার সাহসই পাচ্ছে না, তবুও মনে সাহস নিয়ে পেছনে ফিরে তাকালো। দেখলো কিছুই নেই। এবার যেন দেহে প্রাণ ফিরে পেল। বুকে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে কাফনে মরানো একটা লাশ তার মুখের সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে জাহিদ স্তব্ধ হয়ে গেছে, নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে। আর সেই লাশটা জাহিদের গায়ের উপর হেলে পড়ল। ভয়ে আটকে উঠল জাহিদ। লাফ দিয়ে লাশের নিচ থেকে বেরিয়ে আসতে চাইল। জাহিদের হার্টের কম্পন যেন দূর থেকেও শোনা যাচ্ছে। জাহিদ বুঝতে পারল সে আজকে আর বাঁচতে পারবে না। সে একবার লাশের দিকে তাকায়, আর একবার মায়ার কথা ভাবে। মায়া তো এত খাটো ছিল না, তাহলে এটা কার লাশ? একবার ভাবছে লাশটা দেখব, আবার লাশটার মুখ দেখার সাহসও পাচ্ছে না। তবু মনে সাহস নিয়ে মনোবল শক্ত করে লাশটার দিকে 1 পা 2 পা করে এগিয়ে চলছে। লাশটা থেকে প্রচুর দুর্গন্ধ আসছে। দুর্গন্ধে জাহিদের বমি বমি অবস্থা। তবুও জাহিদ কাঁপা কাঁপা হাতে লাশটার মুখ থেকে কাপড় সরালো। দেখল আয়েশার রক্তাক্ত মুখ। আয়েশার চোখ দুটো উপড়ে ফেলেছে, ঠোঁটটা ছিঁড়ে ফেলেছে। ভয়ে চিৎকার দিয়ে উঠল জাহিদ। সে আয়েশার এইরকম নির্মম মৃত্যু কল্পনাও করেনি। জাহিদ অঝরে কেঁদেই চলছে। ভয়ে তার সারা শরীর কাঁপছে। হঠাৎ প্রচণ্ড বেগে বাতাস শুরু হলো। চারিদিকে নিস্তব্ধতা কেটে গেল। কেউ চিৎকার করে বলছে, এ তো কেবল শুরু। তোর মৃত্যু এত সহজে হবে না। তোর মৃত্যু হবে এই দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষের মতো। তুই নিজেকে কিছুতেই বাঁচাতে পারবি না। আর মুহূর্তের মধ্যেই জাহিদ দেখতে পেল আয়েশার লাশের সামনে দাঁড়িয়ে আছে মায়া। ভয় স্তব্ধ হয়ে গেল জাহিদ, যেন জাহিদের রুহুটা বেরিয়ে যাওয়ার উপক্রম। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। তোর মুক্তির একমাত্র পথই হচ্ছে মৃত্যু। মায়া বলল, তুমি তো মায়া নও। মৃত মানুষ কি কখনো ফিরে আসতে পারে? তুমি একটা জিন, আর আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে কেন মারতে চাও আমাকে? হ্যাঁ, আমি একটা জিন। আমি তোকে হত্যা করে মায়ার প্রতিশোধ নিতে এসেছি। মায়ার সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি কেন মায়ার হয়ে প্রতিশোধ নিতে চাও? তুই জানিস মায়া কে? মায়া হলো আমার ছেলের হত্যাকারীর কন্যা। মানে তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়ার তখন জন্মও হয়নি। মায়া তার মায়ের পেটেই ছিল। সেই সময় মায়ের বাবা অনিচ্ছাকৃতভাবে আমার ছেলের উপরে গরম পানি ঢেলে আমার ছেলেকে মেরে ফেলেছে। তাই আমি সিদ্ধান্ত নেই যখন মায়ার জন্ম হবে আর মায়ার বাবা মায়াকে আদর যত্ন করে বড় করবে, মায়ার 15 বছর বয়স হলে আমি মায়াকে হত্যা করব। যেন আদরের সন্তান হারানোর ব্যথা কেমন সেটা মায়ের বাবাকে বোঝাতে পারি। তুই কি জানিস আমি মায়াকে হত্যা করিনি কেন? কেন করনি? মায়া যখন 13-14 বছর বয়স, তখন থেকেই মায়ার রবের প্রতি এত বিশ্বাস আর মানুষের প্রতি এত ভালোবাসা ছিল যে আমার মতো জিনও মায়াকে ভালোবাসতে বাধ্য হয়েছে। আর তুই সেই পবিত্র মনের মেয়েটাকে হত্যা করলি। তুই জানিস মায়া তার স্বামীকে নিয়ে কত স্বপ্ন দেখত, যেখানে এই যুগের মেয়েরা অশ্লীলতা বেহায়াপনা করে ঘুরে বেড়ায়, সেখানে মায়া তার যৌবনের সমস্ত ভালোবাসা রেখে দিয়েছিল তার স্বামী মানে তোর জন্য। আর তুই সেই ভালোবাসা না গ্রহণ করে মায়াকে হত্যা করেছিস। তোর জন্য মৃত্যু কোন শাস্তি হয়ে যায়। তুই বাঁচতে পারবি না। তুই আমার হাত থেকে কখনোই বাঁচতে পারবি না। বলেই জিনটি ভয়ঙ্কর রূপ ধারণ করলো। এত ভয়ঙ্কর চেহারা জাহিদ এর আগে কখনো দেখেনি। মায়ার রূপ ধরা জিনটির চোখ থেকে রক্ত ঝরছিল, মুখের মাংস খসে পড়ছে। জাহিদ এই চেহারা দেখে ভয়ে কাঁপছে। জাহিদের হার্টের স্পন্দন যেন আকাশ ভেঙে ফেলছে। জাহিদ দেখতে পারল
মায়ার রক্তাক্ত হাত থেকে মাংস খসে হাড় বেরিয়ে পড়েছে। মায়ার মুখ দিয়ে কালো কালো লালা পড়ছে। এই ভয়ঙ্কর চেহারা দেখেই জাহিদের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। মায়া চিৎকার দিয়ে বলল, তুই মরবি জাহিদ, তুই মরবি। তোর মৃত্যু সাধারণ হবে না, তোর মৃত্যু হবে খুবই ভয়ঙ্কর। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল মায়া। আর ভয়ে জাহিদের দম বেরিয়ে যাচ্ছে। জাহিদের কলিজাটা শুকিয়ে গেছে। মায়া জাহিদের দিকে এগিয়ে আসছে। তখনই জাহিদ সেদিনের গোরস্থানের সে জিনটাকে পাশে দেখতে পারল। আর সাথে সাথেই মসজিদে ফজরের আজান শুরু হয়ে গেল। আর মায়া থেমে গেল। গোরস্থানের জিনটা জাহিদকে বলল, ভাগ জাহিদ, তোর হাতে একটু সময় আছে। আজান শেষ হওয়ার আগেই পালিয়ে যা। আজান শেষ হলে আর বেঁচে থাকবি না। জাহিদ এদিক সেদিক না তাকিয়ে সোজা দৌড় দিল মসজিদের উদ্দেশ্যে। কোনো রকম যান হাতে নিয়ে হাঁপাতে হাঁপাতে মসজিদের কাছে আসতে পেরেছে জাহিদ। মসজিদের সামনে এসে দেখতে পারল হুজুর দরজার সামনে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জাহিদ দৌড়ে হুজুরের সামনে এসে ভয়ার্ত চেহারায় উত্তেজিত মস্তিষ্কে কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর আমাকে বাঁচান হুজুর। বলেই মাটিতে পড়ে গেল জাহিদ। তো প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন লাগলো গোরস্থান গল্পের এই পর্বটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের জানার জন্য শেয়ার করে দিবেন। আর পরবর্তী পর্বগুলো আরও নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী গল্পগুলো দেয়া মাত্র আপনাদের কাছে চলে যায়। আজ তাহলে যাই, ধন্যবাদ।